হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি যারা WBCS 2021 দেবে, প্রিলিমস দেবে, তো তাদের জন্য একটা সুন্দর 150 দিনের প্ল্যান নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, তারা কীভাবে নেক্সট 150 ডেজকে ইউটিলাইজ করতে পারে। তো আশা করি সকলেই নিশ্চয়ই পিএসসি যে রিসেন্ট আপকামিং যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছ যে WBCS যে প্রিলিমিনারি রয়েছে 2021-এ, সেটা কিন্তু হবে 7th ফেব্রুয়ারি, ফার্স্ট হবে। ঠিক আছে, তো সেভাবে ধরতে গেলে আমাদের কাছে কিন্তু এই মাসটা যদি তুমি বাদ দাও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, অর্থাৎ 5 মান্থস কিন্তু টাইম রয়েছে। তো সেই জন্য 5 মান্থসের জন্য কিন্তু আমি ওই 150 দিনের একটা ওই জন্য প্ল্যান কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। তার কারণ আগস্টের আজকে জাস্ট 12 তারিখ, এখনও অনেক দিন রয়েছে। কিছু ডেজ রেস্টের জন্য বা বিভিন্ন অনেকের পার্সোনাল রিজনের জন্য পড়াশোনা নাই হতে পারে। তো সেই দিনগুলোকে আমি কিন্তু বাদ দিয়েছি। এই টোটাল 18টা দিন যে বাদ যাচ্ছে, আমি কিন্তু সেই কারণের জন্য বাদ দিয়েছি। তো চলো দেখা যাক। তোমরা যারা WBCS এর লেআউট সম্বন্ধে জানো না, তাদেরকে বলে রাখি, WBCS এর প্রিলিমস কিন্তু 200 মার্কসের হয়। ঠিক আছে, আর তাতে কিন্তু মোট 8টা টপিক থাকে। তো সেই টপিকগুলো আমি পরপর এখানে লিস্ট আউট করা আছে, দেখলেই বুঝতে পারবে। আর ফার্স্টে আমি বলে নিই, এটা কিন্তু একটা টেন্টেটিভ, মানে বলতে গেলে একটা নট আইডিয়াল, যেটাকে তুমি একেবারে এটাকেই মান্য করে চলবে এমন কিন্তু ম্যাটার করে না। দ্য রিজন হচ্ছে, ধরো আমি যে স্পেসিফিক সাবজেক্টে যতটা টাইম দিতে বলেছি, তোমার সেই স্পেসিফিক সাবজেক্ট যদি স্ট্রং থাকে, তাহলে তুমি কম টাইম দেবে। সেই টাইমটা তুমি রিভিশন, মক টেস্ট বা অন্য কিছুতে দেবে। তো ফার্স্ট আমি বলিনি সোর্সেস কথা। ঠিক আছে, আই থিঙ্ক আমাকে আর সোর্স নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। তুমি ইন্টারনেটে ঘাটলে ইজিলি পেয়ে যাবে। এনি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম হোক কি বাংলা মিডিয়াম হোক, যে মিডিয়ামে যে প্রিপারেশন নিচ্ছ, সোর্সেস অ্যাভেলেবেল। শুধু একটা কথাই বলবো, যারা মানে জাস্ট প্রিপারেশন স্টার্ট করেছো, অর্থাৎ যারা সবে WBCS সিলেবাসটা দেখেছো, WBCS প্রিলি দেবে বলে চিন্তাভাবনা করছো, তারা যদি অনলি প্রিলিম ওরিয়েন্টেড, অনলি প্রি ওরিয়েন্টেড যদি পড়াশোনা করতে চাও, মানে জাস্ট ফর প্রির জন্য তোমরা পড়াশোনা করবে। অবভিয়াসলি মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হয়, যারা ভেটারান তারা ভালোভাবে বুঝবে অনেক দিন ধরে। বাট তোমার জাস্ট প্রির জন্য পড়বে, তার কারণ তোমার হাতে কিন্তু টাইম নেই, তুমি একেবারে নতুন এই ফিল্ডে। তাদের জন্য আমি বলছি, যারা একেবারে নতুন তাদের জন্য বেস্ট হচ্ছে যে কোনো WBCS ম্যানুয়াল নিয়ে নাও একটা, নিতিন সিংহানিয়ার। ঠিক আছে, আশা করি তুমি ইসে পেয়ে যাবে, অনলাইন যে সাইটগুলো রয়েছে ওখানে পেয়ে যাবে। এবার তোমার যে ভার্সন ভালো লাগে, তুমি বেঙ্গলিতে পড়লে বেঙ্গলি, ইংলিশ দুটোই অ্যাভেলেবেল। ঠিক আছে, এবার আসি টোটাল লেআউটের কথায়। তো প্রথমে আমার রয়েছে অবজেক্টিভ ইংলিশ। ঠিক আছে, তো অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে তুমি কী পড়বে? অবজেক্টিভ ইংলিশের জন্য তুমি 10 দিন দেবে। ঠিক আছে, তো অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে তুমি পড়বে হচ্ছে পার্ট অফ স্পিচ, অর্থাৎ প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এইগুলো। প্রিপোজিশনটা ভালো করে দেখবে, প্রিপোজিশনটাতে কিন্তু খুব কোশ্চেন আসে। আর ফ্রেজাল ভার্ব অবশ্যই দেখবে, কিছু লিস্ট দেখে যাবে, সাধারণত চীনা যেগুলো ফ্রেজাল ভার্ব থাকে, সিনোনিম, অ্যান্টোনিমস। যদি মুখস্থ করতে পারো তা তো ভালো, আদারওয়াইজ এমনি লাস্ট মোটামুটি 15 বছরের পেপারটা দেখে যাবে, যে সিনোনিমগুলো এসছে সেগুলো দেখে চলে যাবে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো জেনারেলি পড়ানো হয় বা যেগুলো জেনারেলি বইতে রয়েছে, সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কটা দেখে চলে যাবে। আমি প্রথমেই বলে দিই, দেখো, ইংলিশ হয়তো অনেকের ভালো দখল থাকতে পারে ইংলিশের ওপরে, বাট মোস্টলি ইংলিশের যা কোশ্চেন হয় WBCS-এ প্রিলিমসে, সেটা কিন্তু একটু ট্রিকি হয়, প্রত্যেকবারই ট্রিকি হয়। লাস্ট 3-4 বছর ধরে কিন্তু যে এই কন্টিনিউটা কিন্তু চলে আসছে, একটু ট্রিকি হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি টার্গেট করো যে 15 তুমি পাবে, সেই বুঝে কিন্তু তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করবে। ঠিক আছে, হুটপাট করে অ্যাটেন্ড করতে যেও না, গেস করে অ্যাটেন্ড করতে যেও না। এই অবজেক্টিভ ইংলিশে কিন্তু গেস করার কোনো জায়গা নেই, নেগেটিভ খেয়ে যাবে। তো এখানে বেশি তোমার এফোর্ট না দিলেও চলবে অবজেক্টিভ ইংলিশে। এবার আসি এনশিয়েন্ট হিস্ট্রি, এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রিতে কী কী পড়বে। তো এনশিয়েন্টে তুমি 10 দিন দাও,
এনশিয়েন্টে পড়বে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা, ভেদিকেরা, বৈদিক সভ্যতা, 16 মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, মৌর্য এবং গুপ্ত যুগ, জেনিজম, বুদ্ধিজম এবং এনশিয়ান্ট বেঙ্গল। এনশিয়ান্ট বেঙ্গল বলতে বোঝানো হচ্ছে ওই শশাঙ্ক, তারপরে এনশিয়ান্ট টাইমে মানে বিফোর 1000 AD যে বেঙ্গলের যে টোটাল ডিটেলসগুলো রয়েছে সেই জায়গাগুলো পড়লে একটুখানি টাচে রাখলেই এনাফ। সব ম্যানুয়ালে আছে বা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এগুলো পেয়ে যাবে। দেন আসি মেডিভেল ইন্ডিয়া। তো মেডিভেল ইন্ডিয়া প্লিমসের জন্য বেশি কিছু পড়ার নেই, তুমি এখানে 5 দিন দিতে পারো, কোনো সমস্যা নেই। সুলতান পিরিয়ডটা পড়বে, 5টা যে বংশ রয়েছে যে দাস বংশগুলো, আর মুঘলস পড়বে, ঠিক আছে, আর নবাবস অফ বেঙ্গল পড়বে অর্থাৎ মুর্শিদকুলি খা, আলিবর্দি খা, এই জায়গাগুলো। দেন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা তোমার মডার্ন ইন্ডিয়া। এবার মডার্ন ইন্ডিয়া আমি কিন্তু এখানে স্পেসিফিক কিছু লিখিনি। মডার্ন ইন্ডিয়া বেসিক্যালি 1757 থেকে 1947, কিন্তু তোমাকে মোস্ট ইম্পর্ট্যান্টলি জোর দিতে হবে কিন্তু 1857 থেকে 1947। তার কারণ এটা ওই আইএনএম যে ন্যাশনাল বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই এরিয়াটাতে কিন্তু অ্যাটলিস্ট 25 থেকে 30টা কোশ্চেন কিন্তু, মানে 25 to 30 কিন্তু এই রেঞ্জে কোশ্চেন আসে এখান থেকে। সো সেক্ষেত্রে এই 1857 থেকে 1947 এর মাঝে যে যত কিছু ইনসিডেন্ট আছে সব কিছু কিন্তু চার্টস করে পড়বে, ঠিক আছে। এই চার্টসগুলো তুমি যে কোনো বইতে পেয়ে যাবে, লাইক ভাইসরয়, গভর্নর জেনারেল, তারপরে অ্যাক্টস, তারপরে নিউজ পেপার, তারপরে বিপ্লবী সংগঠন, তারপরে বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো সাল তারিখ, বিভিন্ন বৈঠক হয়েছিল সেগুলো, ঠিক আছে। তারপর বিভিন্ন প্যাক্ট হয়েছিল, যেমন পুনা প্যাক্ট, বিভিন্ন সংগঠনের যে কবে প্রতিষ্ঠা হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, ঠিক আছে, এই জায়গাগুলো পেয়ে যাবে। সেখানে তুমি মডার্ন ইন্ডিয়া কিন্তু তোমাকে একটু বেশি টাইম দিতে হবে, 15 দিন কিন্তু মোটামুটি এখানে দিতে হবে। এবার আসি জিওগ্রাফিতে। দেখো, জিওগ্রাফি বেসিক্যালি মোস্টলি ওরিয়েন্টেড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড আসে, ঠিক আছে। এইবার তুমি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির যে কোনো সোর্স থেকে পড়তে পারো, কার্তিক চন্দ্র মণ্ডলও রয়েছে, যারা ইংরেজিতে পড়বে তাদের জন্য ওই নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে আরিয়ান্তের বইটা, সেটা থেকেও দেখতে পারো। তো মেইনলি কোন কোন জায়গাগুলো দেখবে অনলি ফর প্রিলিমস, ফিজিওগ্রাফি অর্থাৎ টোটাল যে ভূপ্রাকৃতিটা রয়েছে, বিভিন্ন পাসগুলো রয়েছে বিভিন্ন, তারপর জজিলা পাস, বমডিলা পাস, জেলেপলা, তারপরে কোন পাহাড় কোথায় রয়েছে, ঠিক আছে, কোথায় ভূমিরূপ কীরকম, আর স্পেসিফিক কিছু ভূমিরূপের নাম আছে না, কারেওয়া, তারপরে দুন, ধাবর, ভাঙর, ঠিক আছে, এই জায়গাগুলো যে রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু পড়ে যাবে। আর ড্রেনেজ সিস্টেম মানে নদ নদী, এটা কোথা থেকে বয়ে গেছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইন্ডাস্ট্রি, বিভিন্ন যে শিল্পাঞ্চলগুলো বা বিভিন্ন যে খনিজ এবং খনিজ পদার্থ এগুলো কোথা থেকে মানে তোলা হয়, উত্তোলন করা হয়, সেই যে স্থানগুলোর নাম, সেগুলো স্টেট ওয়াইজ, রাজ্য বেসিসে এটা পড়ে যাবে। ফরেস্ট অ্যান্ড ভেজিটেশন এটা খুব ইম্পর্টেন্ট, তার রিজন হচ্ছে এখান থেকে কিন্তু ওই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই জায়গাগুলোর কিন্তু কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে। রিভার ট্রিবিউটারিজ মানে রিভার, তার সাথে শাখা নদী, উপনদী, বাঁধ, ড্যাম, আর হাইডেল পাওয়ার, জলবিদ্যুৎ কেন্দ্র। আর এর সাথে তুমি পারলে থার্মাল পাওয়ার যে নতুন যেগুলো হয়েছে লাস্ট 5 বছরে সে কটা পড়ে যাও, তার সাথে তুমি নিউক্লিয়ার পাওয়ার যে আমাদের রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেই জায়গাগুলো কিন্তু পড়েছ। আর অবশ্যই এর সাথে ন্যাশনাল হাইওয়েগুলো, তারপরে কোনটা উচ্চতম কোনটা ক্ষুদ্রতম আমাদের যে স্টেটের, যেটা ট্র্যাডিশনাল জিকে বলা হয়, সেটাও পারলে একটু দেখেছো, আসতে পারে। দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্বন্ধে কিছু বলার নেই, সবাই মোটামুটি জানো, ফিজিওগ্রাফি, ড্রেনেজ, এই এখানে যা টপিকগুলো আছে সেম টপিকই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পড়তে হবে, ঠিক আছে। দেন আসি পলিটিতে। পলিটিতেও তুমি 15 দিন দিতে পারো। তো পলিটির ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে, পলিটিতে কিন্তু একদম বেসিক জিনিস আছে, যেমন হিস্ট্রি অফ কনস্টিটিউশন অর্থাৎ 1773 চার্টার অ্যাক্ট থেকে শুরু করে 1947 কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এত অবধি কিন্তু মোটামুটি যে অ্যাক্টগুলো আছে ক্রোনোলজিক্যালি অ্যাক্টগুলো কিন্তু পড়বে। প্রিয়াম্বেল অবশ্যই পড়বে, প্রিয়াম্বেলের যে যে টোটাল যে সেকুলার, ঠিক আছে, সেকুলার, ডেমোক্র্যাটিক, সভারেন, ফ্র্যাটার্নিটি, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর মানেটা কিন্তু পড়বে। আর বেসিক ফিচার মানে কোথা থেকে কনস্টিটিউশন নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন কোন এরিয়া, কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে সেই বৈশিষ্ট্যগুলো বড় করা হয়েছে বা নেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে, সেই লিস্টটা আছে, ওটা কিন্তু পড়বে। আর টোটাল ফিচার্স বলতে কতগুলো শিডিউল রয়েছে, কতগুলো আর্টিকেল রয়েছে, এগুলো। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।
ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার রিজন হচ্ছে এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। ফান্ডামেন্টাল রাইটস যে কটা রয়েছে 14 থেকে শুরু করে 32 আর্টিকেল অবধি মোটামুটি কিন্তু ভালোভাবে পড়বে। আর ডিউটি স্টেট 11টা ডিউটি রয়েছে সেগুলো কিন্তু পড়বে। ডিপিএসপিটাও ভালো করে পড়ে যাবে। ডিপিএসপির আন্ডারে যে আর্টিকেলগুলো রয়েছে যেরকম 48A, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু পড়ে যাবে। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এটাও পড়বে। সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, ঠিক আছে, তারপরে অ্যাটর্নি জেনারেল, এদের যে পাওয়ার বা এদের পাওয়ার স্ট্রাকচার বা এরা কীভাবে নির্বাচিত হয় সেটা। তার সাথে অবশ্যই লেজিসলেচারগুলো, ঠিক আছে, স্টেট লেজিসলেচার আর সেন্ট্রাল লেজিসলেচার যেটা। আরেকটা জিনিস পড়ে রাখবে পারলে সেটা হচ্ছে কোন কোন স্টেটে বাইক্যামেরাল লেজিসলেচার রয়েছে, অর্থাৎ সভা এবং বিধান পরিষদ দুটোই রয়েছে কোন কোন স্টেটগুলোতে, মাঝে মাঝে কোশ্চেন দেয়। তো পলিটি মোটামুটি এই 15 দিনের যে তোমার স্ট্রাকচারটা, আশা করি 15 দিনে তুমি এই টোটাল ব্যাপারটা তুমি রেডি করে নিতে পারবে। বেস্ট হয়। আরেকটা কথা বলি তোমাকে, এই যে পলিটি, ইকোনমি বা যেটাই বলছি, যখনই তুমি কোনো কিছু ধরো দেখবে যে হ্যাঁ এরকম কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেগুলো কিন্তু পারলে নিজের চার্ট করে নিয়ে ভালো হয়। যেরকম আর্টিকেলের চার্ট করে নিলে, ঠিক আছে, বা ন্যাশনাল পার্ক এবং স্টেট ওয়াইজ তুমি ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরির চার্ট করে নিলে মোস্টলি তুমি বইগুলোতে পেয়ে যাবে। তাও যদি না পেয়ে থাকো তাহলে নিজেরা করে নিলে ভালো হয়। তোমার লিখলে কী হবে, নিজের তোমার মুখস্থটাও হয়ে গেল, যেহেতু তুমি মানে একবার পড়া, একবার লেখা সেটা তোমার 5 বার পড়ার সমান, সেটা সবাই জানো। এই জন্য ছোটোবেলা আমাদের লিখতে বলা হতো যে তুমি বেশি করে লেখো, বেশি করে লেখো। তো যাই হোক, সেটা তোমাদের বুঝ মতো করবে। দেন হচ্ছে ইকোনমি। ইকোনমির ক্ষেত্রে বেশি কিছু নেই, ইকোনমি থেকে খুব কম কোশ্চেনই আসে। বলা থাকে যদিও বা 25টা, বাট 25টা কোনো বছর আসে না, ওই 21-22, কোনোবার 19 এরকম কোশ্চেন আসে। তো বেসিক্যালি 5 প্ল্যানিং যেটা রয়েছে 1951 থেকে, ঠিক আছে, 51 থেকে প্ল্যানিং কমিশন, বিশেষ করে প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগটা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। নীতি আয়োগ আর নীতি আয়োগের পারলে রিপোর্টগুলো পড়ে যাবে নীতি আয়োগের, আর নীতি আয়োগের স্ট্রাকচারটা পড়ে যাবে, ব্যাস। আর 5 প্ল্যানিং কোন ইয়ার প্ল্যানিংয়ের 12টা 5 প্ল্যান আছে, ওই স্পেসিফিক যে ফিচারগুলো রয়েছে, কোনটায় কতটা টার্গেট ছিল, কতটা অ্যাচিভ হয়েছে, বা কোনটার মডেল কী। ফার্স্টেরটা যেরকম হ্যারল্ড ডোমার মডেল, তারপরেরটা মহলানবিশ মডেল, ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখে যাবে। আর হচ্ছে জিডিপি, জিএনপি আর ইনফ্লেশন আর ডিফ্লেশন, এই 4টে জিনিসের ছোট্ট করে কনসেপ্টটা দেখে যাবে। যদি কনসেপ্ট না বুঝতে পারো বই থেকে, ইউটিউবে সার্চ করবে, ঠিক আছে, ইউটিউবে সার্চ করে তুমি ইজিলি পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, আমি এই প্রিলিমস ওরিয়েন্টেড প্রত্যেকটা টপিকের উপর একটা একটা করে কিন্তু ভিডিও আনবো। তো সেখানেও দেখতে পারো, অথবা ইউটিউবে আদার্স অনেক চ্যানেল রয়েছে সেখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার বোঝা দিয়ে কথা। দেন হচ্ছে মানি এবং ব্যাঙ্কিং। মানি আর ব্যাঙ্কিংয়ের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারটা মোটামুটি ওভারঅল একটু দেখে যাবে। যে কোনো বইতে দেখবে ইজিলি বোঝানো আছে, কোনো সমস্যা নেই, বেশি ডেপথে যেতে হবে না। হ্যাঁ, মেন্সের জন্য অবভিয়াসলি একটু ডেপথ লাগবে, বাট তুমি এখন প্রিলিমসের জন্য পড়ছো, তুমি যারা মেন্সের জন্য পড়ছো তাদের আর বলে কি, তারা অলরেডি ভেটারান, তারা অলরেডি সিলেবাস 10 বার ঘাটা হয়ে গেছে, তারা পিআইকিউ পিভিএসের কোশ্চেন ঘেটে নিয়েছে, ঠিক আছে। তো তাদের জন্য তো এই ভিডিওটা মোস্টলি যারা প্রিলিমস দিচ্ছ, বা আগেও বলেছি যারা প্রিলিমস দিচ্ছ এবং ফার্স্ট টাইম প্রিপারেশান নিচ্ছ, বুঝতে পারছো না কোথা থেকে কী কী পড়বে, তাদের জন্য এই ভিডিওটা। দেন অবশ্যই আরবিআই স্ট্রাকচার, ঠিক আছে, আরবিআই স্ট্রাকচার, তার সাথে হচ্ছে টোটাল যে আরবিআই লেআউটটা, ঠিক আছে, এইটা কিন্তু পড়ে যাবে। আর কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1935, আর ফার্স্ট গভর্নর কে ছিল, অসবর্ন স্মিথ, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল, এগুলো কিন্তু জেনে যাবে আরবিআই সম্বন্ধে। দেন হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল জায়গা, তো ইকোনমিতে তুমি 10 দিন দিলে মোটামুটি কটা জিনিস হয়ে যাবে। দেন হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে সায়েন্স, 15 ডেজ। দেখো বেসিক্যালি লাস্ট 4-5 বছর ধরে যেই কোয়ালিটি বা যেই ডেপথে সায়েন্সের কোশ্চেন আসছে, সেটা নর্মালি বেসিক সায়েন্স পড়ে কোনো মতেই করা যায় না, বিশেষ করে বায়োলজির কোশ্চেনগুলো। তো বেস্ট হয় এটা তুমি লেফট আউট করে যাও, ঠিক আছে। আমি বলবো না লেফট আউট করতে, তার কারণ বলা যায় না, তুমি অন্য জায়গায় কোশ্চেন হয়তো না পারলে হয়তো সায়েন্সেই পারলে, বাট যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, যারা মানে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ঠিক আছে, তারা বলবো এটা লেফট আউট করে যায়। তার কারণ যে কটা কোশ্চেন আসবে মোস্টলি যে টাফ কোশ্চেনগুলো, ওগুলো তুমি কোনো দিনই করতে পারবে না, মানে করতে পারবে বাট ডেপথে পড়তে হবে। তো সেগুলো ছেড়ে দিলে তুমি বেসিক 5-6টা কোশ্চেন যদি করে আসতে পারো, একদম বেসিক 6-7টা কোশ্চেন ইজিলি তোমার এখানের যে কোটা, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোটা রয়েছে, নাম্বার পাওয়ার কোটা, সেটা তোমার পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য বলবো ম্যানুয়ালটা পড়ো, ঠিক আছে, ম্যানুয়ালে রয়েছে। আদারওয়াইজ যে কোনো স্ট্যান্ডার্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বুক থেকে তুমি কিন্তু পড়তে পারো, বাট এটা কিন্তু সেক্ষেত্রে তাহলে মেন্স ওরিয়েন্টেড পড়তে হবে তোমাকে, সেই বুঝে পড়বে।
যাতে পড়তে পারো। তো এটার জন্য আমি 15 ডেজ দিয়েছি। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে পিআইকিউটা দেখবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্সে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মোস্টলি ওয়ান লাইনার আছে এখানে। পার্সোনাল নিউজ মানে কে কোন পদে আছে, কে কে অ্যাচিভ করেছে, বা কে অমুক দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কে অমুক দেশের প্রেসিডেন্ট হয়েছে, এগুলো। অ্যাওয়ার্ডসের মধ্যে নোবেল, ঠিক আছে, নোবেল, তারপর হচ্ছে রামান ম্যাগসেসাই, ম্যান বুকার, ঠিক আছে, ম্যান বুকার, অস্কার, দেন অ্যাবেল, গ্র্যামি, ঠিক আছে, এই জায়গাগুলো দেখে রাখতে পারো। পুলিৎজার, অ্যাচিভমেন্টস, বিভিন্ন যে অ্যাচিভমেন্টসগুলো রয়েছে, কে কোথায় সাঁতরে পার করেছে, কে কোন এভারেস্ট স্কেল করেছে, এই জায়গাগুলো। স্পোর্টসের কিছু কিছু দেখে রাখতে পারো, স্পোর্টস থেকে দেয় লাস্ট 3 ইয়ার্সে স্পোর্টসের যে মেন ইভেন্টগুলো আছে, মানে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ধরো উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এই জায়গাগুলো দেখে রাখবে। আর ইনোভেশন তো তুমি সায়েন্সের যে ইনোভেশনগুলো হচ্ছে, সায়েন্স, টেকনোলজি, স্পেস, ডিফেন্স, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে ডিফেন্স রিলেটেড যে আমাদের প্রকিউরমেন্টগুলো না, ডিফেন্স প্রকিউরমেন্টগুলো মানে রিসেন্টলি কী কী কিনেছে, বা কোন অস্ত্র, যেমন রাফায়েল, S-400, ঠিক আছে, MH-60 আলা রোমিও হেলিকপ্টার, বা অ্যাপাচে হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার, এই জিনিসগুলো একটু দেখে যাবে। আর এর সাথে অবশ্যই পারলে ইসরোর যে টোটাল স্ট্রাকচারটা, এবং ইসরোর যে স্পেসক্রাফট বা স্পেস মিশনগুলো লাস্ট 10 ইয়ার্সে বা লাস্ট 5 ইয়ার্সে, সেটাও দেখে যাবে। এবং তার সাথে অবভিয়াসলি জিএসএলভি এবং পিএসএলভি, এই যে জিএসএলভি, পিএসএলভি, এই দুটোর যে কনসেপ্ট, গ্লোবাল জিওসিনক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চ ভেহিকল কটা রয়েছে, কতগুলো স্টেজ, তো একটু ডিটেলসে 2-3 লাইনে নিজে নোট ডাউন করে নেবে, উইকিপিডিয়া থেকেই পেয়ে যাবে। আর পোলার সিনক্রোনাইজ লঞ্চ ভেহিকল। আর এর সাথে অবশ্যই দেখবে হচ্ছে তুমি যেটা 4G এবং 5G, এগুলোর উপরে যে একটুখানি 2-3 নোট, এটা কিন্তু খুবই নাও মানে একটা হট টপিক রাইট নাও, 4G এবং 5G, বিশেষ করে 5Gটা। তো সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 15 ডেজ দিলে, তো এখানে দাঁড়িয়ে তোমার টোটাল সাবজেক্টিভে 105 ডেজ গেল, ঠিক আছে। সেখানে তুমি 110 ডেজও করতে পারো। আমার যে শিডিউল আছে, এটা আমি তোমাকে একটা ওভারঅল টপিক ওয়াইজ শিডিউল দিয়েছি, এবার সেখান থেকে তোমার, আমি প্রথমেই বলে নিলাম, পছন্দ মতো তুমি কিন্তু চেঞ্জ করতে পারো এর মধ্যে। লাইক তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ভালো রেডি আছে, অথবা তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তোমার ইকোনমি, ব্যাঙ্কিং মোটামুটি জানা আছে, তুমি পারবে, সেক্ষেত্রে তুমি ইকোনমিতে কম দাও। ইকোনমিতে তুমি 15 ডেজের জায়গায় সেখানে 10 ডেজের জায়গায় সেখানে 7 ডেজ দাও। বা যে হিস্ট্রি অনার্স করেছে, সেই হিস্ট্রিতে ফ্রিডম স্ট্রাগলে 15 ডেজের জায়গায় তুমি 10 ডেজ দাও, কোনো সমস্যা নেই, কমপ্লিট করা দিই কথা। তো বাকি যে আমার এই রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী 105 দিন হলো, বাকি যে 45 ডেজ থাকে, সেটার মধ্যে তুমি রিভিশন দেবে, নোট মেকিং করবে, যেই নোটগুলোর কথা বলছিলাম, যে ওই চার্ট, তারপরে বিভিন্ন পিএসএলভি, জিএসএলভি রিলেটেড নোট, এই জায়গাগুলো দেখবে। আর হ্যাঁ, সবথেকে যেটা বড় কথা, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা করবে, তাই তো? দেখো, তোমাদের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ, ঠিক আছে। তো মোস্টলি যে ইয়ারবুক বলে একটা জিনিস আছে, যে বিভিন্ন কোম্পানির যে ইয়ারবুক আছে, ধরো আরিয়ান্থ, তারপরে প্রতিযোগিতা দর্পণের যে ইয়ারবুকগুলো আছে, ইয়ারবুকগুলো কিন্তু মোস্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা মানে ফেব্রুয়ারির মধ্যে বেরোয়। তো এটা তো তুমি কিনতে পারবে না এক্সামের আগে, কিনলেও হয়তো দেখা গেলো 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে তোমার হাতে এসে পৌঁছালো, তো সেক্ষেত্রে তোমার কমপ্লিট করা একটা প্রবলেম হয়ে যাবে। তো বেস্ট হয় যেটা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা করবে, সেটা হচ্ছে হাফ ইয়ারলি বলে একটা বলে, কারেন্ট অ্যাফেয়ার্স হাফ ইয়ারলি, ঠিক আছে, যেটা হচ্ছে আরিয়ান্থ বার করে। তো সেটা তুমি 2020-র হাফ ইয়ারলি বলতে জানুয়ারি টু জুন একটা হাফ ইয়ারলি কিনে নিলে, আর জুন থেকে ডিসেম্বরের হাফ ইয়ারলিটা মোটামুটি তুমি ওই জানুয়ারির ফার্স্ট উইক, সেকেন্ড উইকের মধ্যে কেনা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার যারা ম্যাগাজিন কিনছো, তারা ম্যাগাজিনের উপর নির্ভর করতে পারো, কোনো সমস্যা নেই। বা যারা বিভিন্ন কোচিং ম্যাটেরিয়াল দেখছো, বা বিভিন্ন ওয়েবসাইটের ম্যাটেরিয়াল দেখছো, বা জিকে টুটি দেখছো, তার উপর নির্ভর করতে পারো। আমি সবথেকে ইজিয়েস্ট ওয়েটা বলছি। তো ফার্স্ট যে হাফ ইয়ারলিটা কিনলে জানুয়ারি টু জুনের, সেটা মোটামুটি তোমার, সেটা বেরিয়েও গেছে এখন মার্কেটে অ্যাভেলেবেল আজকের দিনে, মানে 12ই আগস্ট আজকের দিনে দাঁড়িয়ে। আর সেটা তুমি কিনে সেটা আরামসে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওখান থেকে নোট মেক করো, ওখানে চার্ট করে সব দেওয়া রয়েছে, দাগিয়ে পড়ো। যেহেতু বইটা একটু হিউজ মিনস লাইক অ্যারাউন্ড ওই 150 পেজেস হবে হার্ডলি, খুব বেশি হলে। তো সেখান থেকেও তুমি চার্ট করে পড়তে পারো, যদি তোমার মনে হয় যে এখানে খুব বেশি আছে। আর জুলাই টু ডিসেম্বর যেটা বেরোবে, সেটা মোটামুটি তুমি জানুয়ারির সেকেন্ড উইক বা থার্ড উইকে পেয়ে যাবে। তো সেখান থেকে স্পেসিফিক কিছু এরিয়াগুলো, যেই এরিয়াগুলো এখানে দাগানো রয়েছে, এই যে পার্সোনাল নিউজ, এই টোটাল এই জায়গাগুলো কিন্তু দাগিয়ে পড়ো।
ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা আশা করি এখান থেকে করলে এনাফ। আর যারা অন্য সোর্স দেখছো দেখো, কোনো সমস্যা নেই, আমি তো বলেই দিলাম। তো বাকি যে কটা দিন রয়েছে এই রিভিশন, নোট মেকিং, আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকে নেগলেক্ট করে যায় কিন্তু, মক টেস্ট। মিনিমাম 15টা মক টেস্ট দেবে, পারলে কোনো ওয়েবসাইটের মক টেস্ট কেন, ঠিক আছে। আদারওয়াইজ যে মক টেস্ট যে বই রয়েছে, মক টেস্টের যে বই রয়েছে, ধরো আরিয়ান্ত রয়েছে, ঠিক আছে, তারপরে টাটা ম্যাকগ্রো-হিল এখন বার করে, তারপরে তোমার একাডেমিক অ্যাসোসিয়েশন রয়েছে, তো এদের মক টেস্টগুলো তুমি কিনতে পারো। মানে বইটা কিনে এদের আরিয়ান্তে যেরকম, আমি আরিয়ান্তটা আমি প্রেফার করি, তো আরিয়ান্তে 25টা মতো থাকে, প্রত্যেক বছরই বের করে, তো 25টা করলেই এনাফ তোমার। আর চেষ্টা করবে এই মক টেস্টগুলো ওএমআরে দেওয়ার, তার কারণ তোমার একটা প্র্যাকটিস হবে, ইন রিয়েল এক্সাম তোমার তো ওএমআরেই দিতে হবে, তো প্র্যাকটিস হবে তোমার এমনিও একটা, আর স্পিডটা বাড়বে, গোল করার যে স্পিড আছে আর টোটাল যে লেআউট আছে বুঝতে পারবে। এবার বেস্ট হয় একটা মক ওএমআর নামাবে, ঠিক আছে, মক ওএমআর ডাউনলোড করবে, গুগলে গিয়ে সার্চ করবে মক ওএমআর, মক ওএমআর 200 অপশন, মক ওএমআর 200 অপশন, সুন্দর সার্চ করবে, যে কোনো যেটা পছন্দ হয়, যে লেআউটটা তোমার পছন্দ হয় ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট করাবে, ঠিক আছে, একটা প্রিন্ট করাবে, প্রিন্ট করিয়ে এবার ওটা তুমি 25টা জেরক্স করে নেবে, 25টা বা 30টা জেরক্স করে নেবে। তোমার এখানে 25-30টা খরচা হবে। এই যে 25-30টা খরচা হবে, এটা কিন্তু পরীক্ষার সময় তোমাকে অনেক হেল্প করবে, এটা তোমাকে 25,000 টাকার বলতে গেলে হেল্প করে দেবে। কীরকমভাবে, সেটা যখন নিজের এক্সাম দেবে তখনই তুমি বুঝতে পারবে যে অন্যদের থেকে যারা প্র্যাকটিস করে যায়নি ওই মারে, তাদের থেকে তুমি কতটা ফাস্ট করতে পারছো, ঠিক আছে। তো এই হলো টোটাল লেআউট তোমাদের। তো এই লেআউটটা তুমি আরেকবার দেখে নাও, যারা এটা ইয়ে করনি, মানে এটা টোটাল আমি পিডিএফটা কিন্তু লিঙ্কে দিয়ে দিচ্ছি, এই টোটাল লেআউটের পিডিএফটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, যারা এটাকেই বলছো সোলোলি ফলো করবে, ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ একটু তুমি কিছু ইন্টারচেঞ্জ করতে পারো, কিছু চেঞ্জেস করতে পারো, বাট এটা একটা স্ট্যান্ডার্ড, একটা মানে এটাকে দেখতে পারো তুমি অ্যাজ এ স্ট্যান্ডার্ড হিসেবে, এটাকে দেখতে পারো ফর নিউ কামার্স, কিন্তু অলওয়েজ বলবো ফর নিউ কামার্স, নট ভেটারান, যারা অ্যাটলিস্ট 1.5 বছর 2 বছর ধরে প্রিপারেশন হচ্ছে তার জন্য কিন্তু এটা নয়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। 2021-এর ওপরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টিভ টপিকের ওপরে আমি কিছু কিছু স্পেসিফিক লাইক ডিসকাশন ভিডিও কিন্তু আনবো। সেই ডিসকাশন ভিডিওগুলো কীরকম হবে, লাইক নর্মালি ইউটিউব চ্যানেলগুলোতে দেখো সাবজেক্টিভ ভিডিও তো তুমি অজস্র পেয়ে যাবে, আমার ডিসকাশন ভিডিওটা হবে যে সাবজেক্টটা কী করে কভার করবে, সেখান থেকে কীভাবে টাইম ইউটিলাইজ করে তুমি পড়াশোনা করবে, ঠিক আছে, প্রপার ইউটিলাইজেশন। আমার ভিডিওর মূল মন্ত্র হচ্ছে প্রপার ইউটিলাইজেশন, ঠিক আছে, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে আমার ভিডিওর মূল মন্ত্র। নেক্সট যে ডাব্লিউবিসিএস রিলেটেড ভিডিওগুলো আসবে। তো ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।